John,
শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ২-১ মিনিট একটু দেখি যদি কেউ জয়েন করে নিক, দিয়ে শুরু করছি। হ্যাঁ? বেশ, আজকে আমরা যে টপিকটা আলোচনা করব, আমাদের তোমার যে সিলেবাস বিভাজন দিয়েছিলাম তার যে ২ নম্বর টপিকটা ছিল, সেই ২ নম্বর টপিকটা আমরা আজকে আলোচনা করব। এবং তোমাদের ২ নম্বর এবং ৩ নম্বর টপিকটায় দেখবে দেওয়া ছিল ইকোলজি, ইকোসিস্টেম অ্যান্ড ফুড চেন। এই ইকোলজি, ইকোসিস্টেম এবং ফুড চেন, এইটাই আমরা আজকের ক্লাসটায় ডিসকাশন করব। বাস্তুতন্ত্র, বাস্তুবিদ্যা এবং খাদ্য শৃঙ্খল, এই যে বিষয়বস্তুগুলো রয়েছে, এই বিষয়বস্তুগুলো আমরা আজকে ডিসকাস করব। এখানে দেখো, প্রথমেই যে কথাটা লেখা রয়েছে, ইকোসিস্টেম, বাস্তুতন্ত্র, এবং ইকোলজি। ইকোলজি মানে বাস্তুবিদ্যা। এই যে লজি, এই যে কথাটা, আমরা কোনো বিষয়ের সঙ্গে যখন লজি কথাটা ইউজ করি, এই লজি শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। অর্থাৎ এই বাস্তুতন্ত্র সংক্রান্ত যে বিশেষ জ্ঞান বা বিশেষ পড়াশোনা, তাকেই আমরা ইকোলজি বলে থাকি। আমরা এনভায়রনমেন্ট বা পরিবেশ সংক্রান্ত যে পড়াশোনা বলতে যেটা জানি, সেটা আমরা বলি কি, আমাদের চারপাশে যা কিছু আছে, যদি সেটা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আমাদের সঙ্গে তার সম্পর্ক থাকে, তবেই সেটা আমাদের পরিবেশ, বা যেটাকে আমরা এনভায়রনমেন্ট বলি। এনভায়রনমেন্ট বা পরিবেশ কাকে আমরা বলবো? আমাদের ভৌত ও জৈবিক যে অবস্থা, সেটা হচ্ছে আমাদের পরিবেশ। এখন এই পরিবেশের যে সংজ্ঞা আমরা বলি, সেই সংজ্ঞায় একটা কথা আমাদের মানতেই হয়, আমাদের চারপাশে যা কিছু আছে সেটা আমাদের পরিবেশ নয়। আমাদের চারপাশে যা কিছু আছে, যদি সেটার সঙ্গে আমাদের ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সম্পর্ক থাকে, তবেই সেটা আমাদের পরিবেশ। এখন এই যে পরিবেশ গড়ে উঠেছে, এই পরিবেশে আমরা আগের দিন আলোচনা করছিলাম, যেখানে বায়োস্ফিয়ার তৈরি হবে সেখানে আরো ৩টে স্ফিয়ারের উপস্থিতি প্রয়োজন। ৩টে স্ফিয়ার কি কি? একটার নাম হাইড্রোস্ফিয়ার, একটার নাম লিথোস্ফিয়ার, একটার নাম অ্যাটমসফিয়ার। ওকে, এই ৩টে স্ফিয়ার পৃথিবীতে আছে বলে এখানে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল তৈরি হয়েছে।
এবার আমরা এই যে বাস্তুতন্ত্র সংক্রান্ত যে পড়াশোনা, সেই পড়াশোনার শুরু হয় যে জায়গা থেকে, সেটা হচ্ছে হ্যাবিটেট বা বসতি, অর্থাৎ আমরা যে জায়গায় বসবাস করছি। দেখো, আমাদের এই বসবাস করার উপর ভিত্তি করে বলো, বা এই পৃথিবীতে যত রকম প্রাণী, যত রকম উদ্ভিদ আছে, এই প্রত্যেক রকম প্রাণীর বসবাস বলো, তাদের জীবন চক্র বলো, তাদের রেচন বলো, তাদের জনন বলো, এগুলো খাদ্যাভ্যাস বলো, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা আলাদা বিষয় আছে। অর্থাৎ কি, যে যে জায়গায় বসবাস করে, সে সেই জায়গায়, যে জলে থাকে সে জলজ রকম ভাবে অভিযোজিত। এই যে এক একটা প্রাণীর এক এক রকম, এই যে বিষয়গুলো রয়েছে, এইটাকেই আমরা বলি নিচ। এই নিচ মানে হচ্ছে একদম স্পেসিফিক, যেটা যার মতো সেটা তার মতো, একদম স্পেসিফিক থাকবে। এমন কি, ধরো তোমাকে যদি এখন জলে নামিয়ে দেওয়া, তুমি জলে বাঁচতে পারবে না। আবার জলের একটাকে যদি স্থলে আসা হয়, তাহলে সে সেভাবে বাঁচতে পারবে না। এই যে নিজ, অর্থাৎ কি, এই যে নির্দিষ্ট বসতি, যে নির্দিষ্ট বসতি, অর্থাৎ প্রত্যেকটা পর্বের উদ্ভিদ বলো, প্রাণী বলো, নির্দিষ্ট যে একটা সিস্টেম আছে, সেটা কি আমরা বলি ইকোলজিক্যাল নিচ। ইকোলজিক্যাল ইকোলজিক্যাল নিচ, ঠিক আছে। এরপরে আসবো আমরা ইকোলজির সংজ্ঞায়, যে সংজ্ঞাটা আমরা ওডামের কাছ থেকে প্রথম একটা ভালো সংজ্ঞা পেয়েছি। যে ইকোলজির সংজ্ঞাতে তিনি বলেছেন যে কি, জানা যাচ্ছে যে কি, জীব ও পরিবেশের পারস্পরিক যে সম্পর্ক, সেটাই ইকোলজি। আর এই যে পারস্পরিক সম্পর্কের যে পড়াশোনা, সেই পড়াশোনাকে আমরা বলি বাস্তুবিদ্যা। অর্থাৎ এই যে পৃথিবীর জীব, উদ্ভিদ, প্রাণী, তাদের মধ্যে বা প্রাণী, উদ্ভিদ, যেখানে প্রাণ নেই, আমাদের তো এমনটা নয় যে আমরা সব কিছুতে যেখানে প্রাণ আছে সেখানেই, তোমার যাদের প্রাণ আছে তারাই আমাদের পছন্দ বা তাদেরই আমাদের প্রয়োজন, তা তো নয়। যাদের প্রাণ নেই, জড় উপাদান, তাদেরও কিন্তু আমাদের পছন্দের, তাদেরও আমাদের প্রয়োজনীয়। ওকে, আচ্ছা। তাহলে এই সংজ্ঞাতে আমরা জানতে পারি ইকোলজি ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ নেচার। এরপরে দেখো, আমরা বাস্তুবিদ্যা যেটাকে বলছি, বা ইকোলজিক্যাল যে স্টাডি, তার বেশ কিছু সাব ডিভিশনে ভাগ করা আছে। প্রথমে দেখো, লেখা হচ্ছে ট্যাক্সোনমি সম্পর্ক। এই ট্যাক্সোনমি, এই যে কথাটা, সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াস, এনাকে আমরা বলি ফাদার অফ ট্যাক্সোনমি। তাহলে এই যে ট্যাক্সোনমি, এই পৃথিবীতে এত প্রাণী, এত উদ্ভিদ, এই যে প্রত্যেকটা প্রাণী বা প্রত্যেকটা উদ্ভিদ, এদের কিন্তু প্রত্যেকের একটা নিজস্ব নিজস্ব পরিচিতি আছে, নিজস্ব নিজস্ব বৈশিষ্ট্য আছে। তাহলে এই প্রাণী বা উদ্ভিদ গুলোকে একটা নির্দিষ্ট নিয়মে তো সাজানো দরকার। তো ক্যারোলাস লিনিয়াস এই সাজানোর নিয়মটা কিন্তু তৈরি করেছিলেন, সেটারই নাম দেওয়া হয়েছে ট্যাক্সোনমি। তাহলে আমরা জানি এই ট্যাক্সোনমিতে কাদের সাজানো হয়েছে, জীব। তাহলে জীব মানে সেখানে কাদের পড়বে, সেখানে উদ্ভিদও পড়বে, সেখানে প্রাণীও পড়বে। এরপরে বলেছে বাস্তুতান্ত্রিক বাস্তুবিদ্যা, অর্থাৎ যেখানে বসতি স্থান সময় বর্ণনা থাকবে, কোন জায়গায় তারা বসতি করে সে সংক্রান্ত। আর লাস্ট যেটা আছে অর্গানাইজেশন স্তর বা বিন্যাস, তাকে দেখো দুটো ভাগে ভাগ করা আছে, অট ইকোলজি এবং সিন ইকোলজি।
এই অট ইকোলজি বা সিন ইকোলজি যেটাকে আমরা বলি, তো অট ইকোলজি মানে কোনো একটা বড় বাস্তুতন্ত্রের কোনো একটা নির্দিষ্ট স্পিসিজ সম্পর্কে আলোচনা। আর সিন ইকোলজি মানে একটা বিস্তৃত বাস্তুতান্ত্রিক যে আলোচনা। ওকে, যেমন ধরো সুন্দরবন সম্পর্কে তুমি গোটাটা নিয়ে যে স্টাডি করছো, সেটা সিন ইকোলজি। আর অটিকোলজি মানে ওই সুন্দরবনের শুধুমাত্র সুন্দরী গাছদের নিয়ে যে পড়াশোনা করছো ধরো, তাহলে অটিকোলজি সিনিকোলজি। অটিকোলজি স্পিসিস স্পেসিফিক, তার বিস্তৃতি ব্যাপকতা কম। আর সিনিকোলজি, এই দুটো ভাগে ভাগ করা হয়। দেখো বলছে, দেখো স্যার, অটিকোলজি কি। হ্যালো স্যার, স্যার শুনতে বলো। পাচ্ছেন? হ্যাঁ বলো। স্যার একটু লেটে ঢুকলাম, ঢুকলাম তো স্যার, কাইন্ডলি একটু প্রথম থেকে বললে একটু ভালো হতো। এটা কি সম্ভব? দেখো আমার 15 মিনিট বলা হয়ে গেছে। সরি সরি স্যার, একটু ওরা রেকর্ডিং দেখে নিতে একটু হবে, কিছু করার নেই। ওকে এখন স্যার, 15 মিনিট ওকে, বলে যারা শুনলে তো ডিস্টার্ব হবে না। ওকে স্যার। দেখো, অটিকোলজি জানবো। যেটা আমি বলছিলাম, কোন নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট প্রজাতি নিয়ে আলোচনা। যেমন দেখো, আমি উদাহরণটা এটাই দিচ্ছিলাম, আমি বলছিলাম সুন্দরবনের সুন্দরী, এখানে বলছে সুন্দরবনের বাঘেদের সম্পর্কে আলোচনা। আর সিনিকোলজি কি? সুন্দরবনের টোটাল যে বায়োডাইভার্সিটি। মানে অটিকোলজির থেকে সিনিকোলজির বিস্তৃতি, ব্যাপকতা, নাম্বার অফ স্পিসিস অনেক বেশি, অনেকটা বেশি। এবার এই সিনিকোলজিকেও আরো বেশ কিছু প্যারামিটারে ভাগ করা যায়। যেমন পপুলেশন। পপুলেশন মানে কি? কোনো একটা নির্দিষ্ট প্রজাতি, যেমন ধরো বললো হিউম্যান পপুলেশন, কোন একটা জায়গায় বাঘের পপুলেশন, কোন একটা জায়গায় সিংহের পপুলেশন। তাহলে পপুলেশন মানে একটা নির্দিষ্ট প্রজাতি। কমিউনিটি মানে একটা নির্দিষ্ট এরিয়ায় যত রকম স্পিসিস আছে প্রত্যেককে নিয়ে হয় কমিউনিটি ইকোলজি। এরকম অনেকগুলো ছোট ছোট কমিউনিটিকে মিলিয়ে বায়োম বা এই যে ইকোসিস্টেম বাস্তুতান্ত্রিক বিষয়গুলো গড়ে ওঠে। তাহলে অট ইকোলজি, সিন ইকোলজির ডেফিনেশনটা আমরা প্রথম জানবো। এবং অট ইকোলজি মানে হচ্ছে স্পিসিস স্পেসিফিক, সিন ইকোলজি মানে জায়গা, একটা জায়গায় টোটাল আলোচনা। তাহলে যদি বলে ভ্যারাইটি অফ লিভিং বিংস কোথায় বেশি, তাহলে হচ্ছে সিনিকোলজিতে। অটিকোলজিতে কিন্তু ভ্যারাইটি অফ লিভিং বিংস অনেকখানি কম, বা জীবের সংখ্যাও অনেকখানি কম, বা প্রজাতির সংখ্যা অনেকখানি কম। কিন্তু সিনিকোলজিতে অনেক বিস্তৃত আলোচনা। এরপরে আমাদের যেটা রয়েছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে আমরা লজিটা বুঝে এলাম। লজি মানে ইকোলজি, যে লজি কথাটা আমরা বুঝে এলাম। লজি কথাটা বুঝতে গিয়ে আমরা যেটা মানে আমরা যেটা জানি, সেটা হচ্ছে বিশেষ জ্ঞান। আর এবার যেটা জানবো তন্ত্র বা সিস্টেম, বাস্তুতন্ত্র। যে বাস্তুতন্ত্রের সংজ্ঞায় ট্রান্সলের যে সংজ্ঞাটা, যেখানে বলেছেন সংজ্ঞায়, আহ, বাস্তুতন্ত্রের সংজ্ঞা পরবর্তীকালে আমরা ওডামেরও খুব বিখ্যাত একটা সংজ্ঞা পাই। কারণ এই যে সংজ্ঞাগুলো, অর্থাৎ বাস্তুতন্ত্র কিভাবে গড়ে উঠেছে বা বাস্তুতন্ত্র গড়ে ওঠার আর মন্ত্রটা কি, যে এখানে আমরা কি দেখছি, এখানে একটা পারস্পরিক মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়ায় কিন্তু একে অন্যের ওপর ডিপেন্ডেন্ট, একে অন্যের ওপর নির্ভরশীল, এবং দুজনারই একটা পারস্পরিক সম্পর্কে একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠে, একটা সুস্থিত সিস্টেম গড়ে ওঠে। যে সুস্থিত সিস্টেমটারই একদম বায়োলজিক্যাল এনভায়রনমেন্টাল নামে আমরা তাকে বাস্তুতন্ত্র বলতে পারি। বলছি দেখো, যে বিশেষ পদ্ধতিতে কোনো বসতি স্থানের জীবগোষ্ঠীগুলো একে অপরের সঙ্গে ওই বসতি অঞ্চলের অজৈব পরিবেশের মিথস্ক্রিয়ায় যে সুস্থিত তন্ত্র গড়ে ওঠে, তারই নাম বাস্তুতন্ত্র। অর্থাৎ এই বাস্তুতন্ত্রে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, জীব এবং জড় পদার্থের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। অর্থাৎ লিভিং আর নন লিভিং। আমরা কিন্তু এই লিভিং বা নন লিভিং কাউকে বাদ দিয়েই কিন্তু বাস্তুতন্ত্রের সংজ্ঞায় আসতে পারবো না। কারণ লিভিং এবং নন লিভিং এর মধ্যে যে ইন্টারাকশন, যেটাকে আমরা মিথস্ক্রিয়া বলি, সেই মিথস্ক্রিয়াতেই কিন্তু এটা
তৈরি হয়েছে। এবার বলি দেখো বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যতে কি আছে, কতগুলো প্যারামিটার কি কি বলছে দেখো। বাস্তুতন্ত্র বাস্তুবিদ্যার এক বৃহৎ একক, অবশ্যই একটা বৃহৎ একক। তার কারণ এই বাস্তুবিদ্যার মধ্যে আরো অনেক বিষয় পড়বে, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই গোটা বাস্তুবিদ্যার মধ্যে তার যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা, যে সিস্টেমটা তৈরি হয়েছে বায়োলজিক্যাল বা অ্যাবায়োটিক এবং বায়োটিক কম্পোনেন্টদের নিয়ে। এখানে আমরা পরিবেশ থেকে যে সমস্ত উপাদানগুলো গ্রহণ করছি, তাদেরকে আবার পরিবেশে ফিরিয়ে দিয়ে চক্রাকার আবর্তন ঘটছে। এই যে তন্ত্র, তার মধ্যে শক্তির প্রবাহ বজায় থাকছে, মাটি, জল, পুষ্টি উপাদান, খাদ্য, খাদক, এদের মধ্যে একটা পারস্পরিক সাংগঠনিক সম্পর্ক তৈরি হচ্ছে। এগুলোও আমরা বাস্তুতন্ত্রে আলোচনা করি। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা শক্তির প্রবাহ ঘটছে। আমরা জানি এ পৃথিবীতে শুধুমাত্র প্ল্যান্ট, এরাই একমাত্র পারে কিন্তু সৌরশক্তিকে ইউজ করতে, সৌরশক্তিকে ব্যবহার করতে, কিন্তু আমরা কেউ পারি না, বা পৃথিবীতে আর কোনো প্রাণী বা কেউ পারে না। উদ্ভিদ একমাত্র পারে সৌরশক্তিকে গ্রহণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করতে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে খাবার সে প্রস্তুত করে, যে খাবার সে উৎপন্ন করে, সেই যে খাবারটা উৎপন্ন হলো, সেই খাবারটাই কি হচ্ছে, আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া খাবার উদ্ভিদ বিভিন্ন ভাবে স্টোর করে রাখছে, তাদেরকে খাচ্ছে, ওই উদ্ভিদদের খাচ্ছে, উদ্ভিজ্জ যারা খাবার খেয়ে বেঁচে থাকে, অর্থাৎ গৌণ খাদক তাদেরকে খাচ্ছে, প্রগৌণ খাদক তাদেরকে খাচ্ছে, সর্বোচ্চ খাদক। এইভাবেই কিন্তু শক্তির স্থানান্তর ঘটছে, একটা স্তর থেকে অন্য স্তরে শক্তির প্রবাহ ঘটছে বা স্থানান্তর ঘটছে। এবং সেই যে কি পরিমাণ শক্তি যাবে, সেটা নির্ভর করছে উৎপাদক কতটা পরিমাণ শক্তি স্থিতি করেছে তার উপর। এরপরে দেখো বলছে বাস্তুতন্ত্র ক্রমপর্যায়ে পরিণতির দিকে ধাবিত হয় অপেক্ষাকৃত সরল তন্ত্র থেকে জটিল এবং সুস্থিত তন্ত্রের দিকে। তার কারণ তুমি যত বাস্তুতন্ত্রে এই এই স্পিসিস ভ্যারাইটি বলো, বা বাস্তুতন্ত্রে যত তুমি জীব বৈচিত্র্য পাবে, ততই কিন্তু সিস্টেমটা আস্তে আস্তে একটা কমপ্লেক্স সিস্টেমে পরিণত হবে, একটা জটিল সিস্টেমে পরিণত হবে। কারণ কি প্রাথমিক পর্যায়ের অনেক সরল গুলোকে একত্রিত করেই তো একটা জটিল সিস্টেম গঠিত হয়। আমরা দুটো কথা শুনেছি, একটার নাম খাদ্য, এই তোমার ফুড চেন, খাদ্য শৃঙ্খল, আর একটার নাম ফুড ওয়েব বা খাদ্য জাল। এই যেটাকে আমরা ফুড ওয়েব বলছি, সেখানে কি হয়, অনেকগুলো সিম্পল খাদ্য শৃঙ্খলকে একত্রিত করে এই বিস্তৃত জালটা তৈরি হয়। জালটা তো অবশ্যই একটা জটিল, অবশ্যই একটা কমপ্লেক্স। ঠিক তেমনই এই বাস্তুতন্ত্রে যত জীববৈচিত্র্য বাড়বে, যত বৈচিত্র্যতা বৃদ্ধি পাবে, ততই কি হবে, এই জালগুলো আস্তে আস্তে জটিল আকার ধারণ করবে। পপুলেশনই বাস্তুতন্ত্রের একটা বৃহৎ কার্যকারী একক। পপুলেশন কথাটা কিন্তু সর্বৈব আমরা ইউজ করি একটা নির্দিষ্ট প্রজাতি, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলে কোনো একটা নির্দিষ্ট প্রজাতি কতগুলো আছে। বললো মনে করো সুন্দরবনে 120টা বাঘ আছে মনে করো, তার মানে সুন্দরবনে বাঘের পপুলেশন 120। বললো সুন্দরবনে সুন্দরী গরান গেয়া 10,000 আছে, তাহলে ওই সুন্দরী গরান গেওয়ার যে পপুলেশন, সেটা 10,000। ঠিক এভাবেই পপুলেশন মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট প্রজাতি সংখ্যা কত। এরকম একাধিক প্রজাতি একটা নির্দিষ্ট জায়গায় থাকে, এরকম একাধিক প্রজাতির একাধিক পপুলেশনকে একত্রিত করে আমরা একটা কমিউনিটি পাই। দেখো এই যে পর্যন্ত বললাম, এই পর্যন্ত বুঝতে পারলে কিনা, কোনো সমস্যা আছে কিনা বলো। কোনো জায়গাটা যেটা বুঝতে পারলে না, বা কোনো জায়গাটা যেটা কঠিন লাগলো, বা ঠিক বোঝা হলো না, বোধগম্য হলো না, এমনটা স্যার বলো। ওই হ্যাঁ, ছকের ওই ছকটা একবার নামাবেন।
স্যার এই জায়গাটা একটু বলবেন, অটিকোলজি আর সিনোকোলজির এইখানটা একটু বলবেন। ওয়াট ইকোলজি মানে হচ্ছে, ধরো ধরো একটা পুকুরে কি কি প্রজাতি আছে দেখছো বা সেটা নিয়ে গবেষণা করছো, পুকুরের বাস্তুতন্ত্র নিয়ে। তাহলে এই গোটা পুকুরে তো অনেক রকম জীববৈচিত্র্য আছে, প্রাণী, উদ্ভিদ, মাছ, পোকা, এদের সবাইকে নিয়ে একসঙ্গে যখন তুমি পড়াশোনা করছো সেটা হচ্ছে সিন ইকোলজি। আর এই দেখা গেল তুমি পুকুরের কোনো একটা নির্দিষ্ট, মনে করো একটা পোকা নিয়ে পড়াশোনা করছো, বা এই পুকুরে কি উদ্ভিদ একটা রয়েছে সেই উদ্ভিদটা নিয়ে পড়াশোনা করছো, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রজাতিকে নিয়ে পড়াশোনা করছো, তখন সেটা অটিকোলজি। অর্থাৎ একটা বড় জীববৈচিত্র্য সম্পন্ন এরিয়ার কোন একটা নির্দিষ্ট জীবকে নিয়ে যখন পড়াশোনা হবে তখন তার নাম অটিকোলজি। আর কোনো একটা নির্দিষ্ট জায়গার সমস্ত জীব নিয়ে যখন পড়াশোনা হবে তখন তাকে বলি সিন ইকোলজি। দেখো, বুঝতে পারো? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা যেটা পড়লাম ইকোসিস্টেমের যে বিষয়টা যদি ক্লিয়ার হয়, তাহলে আমরা আস্তে আস্তে নিচের যে বিষয়টা আছে সেই বিষয়টা এবার আসবো। সেই বিষয়টা হচ্ছে উপাদান বা কম্পোনেন্ট, বাস্তুতন্ত্রের উপাদান। এই বাস্তুতন্ত্রের উপাদানকেও আবার ক্লাসিফাই করা হয় দুভাগে, একটা ফাংশনাল কম্পোনেন্ট বা কার্যগত উপাদান, আর একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট বা সাংগঠনিক উপাদান। তো প্রথমে আমরা কার্যগত উপাদানটাকে দেখছি। এই কার্যগত উপাদানের দুটো ভাগ, একটার নাম স্বভোজী, একটার নাম পরভোজী। স্বভোজী, পরভোজী। স্বভোজী কারা? স্বভোজী যারা নিজেদের খাদ্য অর্থাৎ নিজেদের ভোজনের জিনিস নিজেরাই জোগাড় করতে পারে। যেমন সবুজ উদ্ভিদ, আমরা জানি সে পরিবেশ থেকে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু জল, ইন দা প্রেজেন্স অফ সানলাইট, ক্লোরোফিল, সে উৎপন্ন করবে C6H12O6, 6 অণু অক্সিজেন, 6 অণু জল। এই যে দেখছো এটা, এই প্রক্রিয়ায় কি উৎপন্ন হলো? এটার নাম গ্লুকোজ। গ্লুকোজ। তাহলে এই স্বভোজীরা কিন্তু, সবুজ উদ্ভিদরা কিন্তু নিজেদের খাবার ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে নিজেরাই তৈরি করে শর্করা জাতীয় খাবার, যেটা আমরা কাকে পেলাম? গ্লুকোজকে পেলাম। কিন্তু পরভোজীরা কখনোই কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারবে না। যেমন সমস্ত প্রাণী, এরা খাদ্যের জন্য কার ওপর নির্ভরশীল? এরা খাদ্যের জন্য এই স্বভোজীদের ওপর নির্ভরশীল। হ্যাঁ, পরভোজীর ফার্দার আরো ক্লাসিফিকেশন হয়, আমরা পরে আসছি। তাহলে স্বভোজী, তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। পরভোজী, তারা কিন্তু নিজেদের খাবার মোটেই নিজেরা তৈরি করতে পারবে না। এরপর বলছে সাংগঠনিক ভিত্তিতে আমরা দুটো ভাগে ভাগ করছি, জৈব এবং অজৈব। অজৈব মিন্স এদেরকে আমরা নন লিভিং কম্পোনেন্ট, আর জৈব মিন্স অবশ্যই লিভিং, অর্থাৎ এক দলের প্রাণ আছে, এক দলের প্রাণ নেই। দেখো, এই যে অ্যাবায়োটিক কম্পোনেন্ট যারা আছে, অর্থাৎ তারা প্রথম তাদের পরিচয় হচ্ছে তারা জড় পদার্থ, তাদের প্রাণ নেই। যেমন ধরো পরিবেশের বিভিন্ন ফ্যাক্টর, সে তোমার পরিবেশে মাটি হতে পারে, জল হতে পারে, বাতাস হতে পারে, এদের দেখো প্রাণ নেই। কিন্তু এগুলোকে ছাড়া কিন্তু তুমি জীবকে, বাস্তুতন্ত্রকে ভাবতে পারবে না। তাই এরা জড় পদার্থ, এরা অজৈব পদার্থ। আমরা পরিবেশ থেকে বিভিন্ন অজৈব পদার্থ নিচ্ছি, যেগুলো আমাদের আসছে শরীরে, আবার আমাদের শরীরে থেকে পরিবেশে ফেরত চলে যাচ্ছে। এই যে আসছে ফেরত চলে যাচ্ছে, এটাকে বলা হয় জৈব ভূ রাসায়নিক চক্র, ইংরাজিতে
বায়ো জিও কেমিক্যাল সাইকেল, বায়ো জিও কেমিক্যাল সাইকেল। অর্থাৎ বিভিন্ন উপাদানগুলোকে আমরা যদি শুধু পরিবেশ থেকে নিয়েই যাই, পরিবেশে যদি ফেরত না দিই, তাহলে এই উপাদানগুলো একটা টাইম শেষ হয়ে যাবে। ধরো এই যে জল, ধরো তুমি পরিবেশ থেকে জল শুধু নিয়েই যাচ্ছ, পরিবেশে জলটা আর ফেরত যাচ্ছে, অর্থাৎ রিসাইকেল যদি না হয়, তাহলে জল একদিন ফুরিয়ে যাবে। এছাড়াও আমাদের এই যে খাবারগুলো খাই, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো জৈব পদার্থ দ্বারা অবশ্য সংশ্লেষিত হয়। আর ধরো আবহাওয়া, উচ্চতা, আলো, মাটি, এগুলো দেখো সব ভৌত উপাদান, এরাও কিন্তু অজৈব উপাদান। এরা না থাকলে কোনোভাবেই পৃথিবীতে জীববৈচিত্র্য তৈরি হতো না। এবং পরিবেশ থেকে আমরা যে সমস্ত গেসিয়াস কম্পোনেন্ট নিচ্ছি, তাদেরও কিন্তু চক্রাকারে আমাদের দেহে আসা, আমাদের দেহে থেকে বেরিয়ে যাওয়া, এই চক্র কিন্তু ক্রমান্বয়ে চলছে। এটা কন্টিনিউয়াস প্রসেস। এগুলোকেই আমরা কি বলি? জৈব ভূ রাসায়নিক চক্র। এরপরে দেখো বলছে জৈব উপাদান, অর্থাৎ জৈব উপাদান মানে সেই সমস্ত উপাদানের কি প্রাণ আছে। এই জৈব উপাদানকে আমরা দেখো বলছে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমে আমরা বলছি উৎপাদক বা প্রডিউসার। কি উৎপাদন করে সে? নিজের খাবার নিজেরাই উৎপন্ন করে। নর্মালি বড় বড় গাছ, তারা তো আমরা দেখতেই পাচ্ছি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজেদের খাবার নিজেরা উৎপন্ন করলো। জলের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জীব থাকে, সেই জলের ক্ষুদ্র ক্ষুদ্র জীবদের বলা হয় প্ল্যাংটন। এই প্ল্যাংটনদের অর্থাৎ জীব যারা আছে তাদের দুটো ভাগ হয়, জীব উদ্ভিদ আছে অথবা প্রাণী আছে। উদ্ভিদ থাকলে তাদেরকে বলা হয় জু সরি প্রাণী থাকলে তাদেরকে বলা হয় জু প্ল্যাংটন, আর উদ্ভিদ থাকলে তাদেরকে বলা হয় ফাইটো প্ল্যাংটন। তাহলে এই যে ফাইটো প্ল্যাংটন যারা জলে আছে, এটা তো অনেক সময় মাইক্রোস্কোপিক ছোট ছোট, এরাও কিন্তু নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। আবার যারা বড় উদ্ভিদ আমরা যেগুলো গাছ ডাঙায় দেখতে পাচ্ছি, তারা তো অবশ্যই নিজেদের খাবার নিজেরাই তৈরি করছে। তাহলে উৎপাদক নিজেদের খাবার নিজেরা তৈরি করছে, আর খাদক কিন্তু নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তাদেরকে খাদ্যের জন্য টোটালি ডিপেন্ড করে থাকতে হয় এই উদ্ভিদদেরও। এবার এই যে খাদক, এই যে কনজিউমার, এই কনজিউমারের প্রথমেই লেখা আছে সাকাসি বা হার্বিভোরা। কারা সাকাসি, কারা হার্বিভোরাস? যারা ডিরেক্টলি উদ্ভিদ খাচ্ছে, অর্থাৎ উদ্ভিদের দেহে তারা যে খাদ্য সঞ্চয় করলো, যে খাদ্য সঞ্চয় করেছে তাদেরকে খাচ্ছে এবং জীবনযাপন করছে, সাকাসি। বা তাদেরকে আমরা বলি প্রাথমিক খাদক বা প্রাইমারি কনজিউমার। তাহলে যদি একটা পুকুরের বাস্তুতন্ত্র, যেখানে আমরা দেখে এলাম এই ফাইটোপ্ল্যাঙ্কটনরা উৎপন্ন করছে, তাহলে জু প্ল্যাঙ্কটনদের আমরা বলতে পারি প্রাথমিক খাদক ওই পুকুরের বাস্তুতন্ত্রের, কারণ এই জু প্ল্যাঙ্কটনরা এই ফাইটোপ্ল্যাঙ্কটনদের খেয়েই বেঁচে আছে। তাহলে জু প্ল্যাঙ্কটন। আবার ধরো যে সমস্ত শাকাশী প্রাণীরা রয়েছে, অর্থাৎ যারা খরগোশ, এই যারা গাছ লতা পাতা খেয়েই বেঁচে থাকে, তাহলে এরা শুধুমাত্র কি এরা শুধুমাত্র হচ্ছে শাকাশী বা হার্বিভোরাস। তাদেরকেই আমরা বলি যারা সরাসরি উদ্ভিদকে ভক্ষণ করে বেঁচে থাকে। তারপরেরটার কি নাম? যারা মাংস খায় বা কার্নিভোরাস, মাংস খায়। তাহলে মাংস, কাদের মাংস? ওই প্রাথমিক খাদকদের ভক্ষণ করে শক্তি সঞ্চয় করছে, তাদেরকে আমরা কার্নিভোরাস বলছি। আবার দ্বিতীয় স্তরের খাবার, সেকেন্ডারি কনজিউমার বলছি। আবার সর্বোচ্চ খাদক রয়েছে যারা অনেক সময় এই গাছপালা উদ্ভিদ এদেরও খাচ্ছে,
আবার কখনো কখনো তারা বিভিন্ন প্রাণীদের খেয়েও বেঁচে আছে, তাদেরকে আমরা সর্বোচ্চ খাদক বা তৃতীয় স্তরের খাদক বলছি। তাহলে যদি আমরা দেখি উৎপাদক, এরা প্রডিউসার, প্রথম শ্রেণীর খাদক খরগোশ, দ্বিতীয় শ্রেণী তাকে খাচ্ছে সাপ, সাপ তাকে খাচ্ছে ঈগল, তাহলে এখানে ঈগলটা কি হচ্ছে, তৃতীয় বা সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে মাংসাশী বা কার্নিভোরাস। এই মাংসাশীরা তাহলে কি খেয়ে বেঁচে থাকে, এই যে সমস্ত প্রাণীরা উদ্ভিদ খেয়েছিল, অর্থাৎ তাদেরকে খেয়ে এই মাংসাশী বা কার্নিভোররা বেঁচে থাকে। তাই এদেরকে বলি আমরা দ্বিতীয় স্তরের খাদ্য। এই দ্বিতীয় স্তরদের যারা খায় তারা তৃতীয় স্তরের খাদক। ঠিক আছে, এই যে খাদকের ওপর বেস করে সায়েন্টিস্ট এলটন তৈরি করেছিলেন, আমরা পরে পড়ব খাদ্য পিরামিড। খাদ্য পিরামিড, তাহলে এটা হলো। আরো পরিবেশে কে আছে, ডিকম্পোজার বা বিয়োজক যাদেরকে আমরা বলে থাকি। এই বিয়োজকরা নরমালি মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ছত্রাক হতে পারে, শৈবাল হতে পারে, আণুবীক্ষণিক খাদক হতে পারে। এরা বিয়োজক বা ডিকম্পোজার। এরা কি করছে, এই যে তুমি পরিবেশে বিভিন্ন উপাদান গ্রহণ করে পরিবেশে সেটা ফেলে দিবে, সেই যে জটিল উপাদান তাকে ভেঙে সে সরল উপাদানে পরিণত করছে এবং পরিবেশে মিশে যেতে সে সাহায্য করছে, মিশে যেতে সাহায্য করছে। এবং যাতে করে কি হচ্ছে, এই যে আমরা একটু আগে বলে এলাম যে বায়ো, জিও কেমিক্যাল সাইকেল, এই বায়ো জিও কেমিক্যাল সাইকেল গুলো বজায় থাকছে। তার কারণ এই বজায় রাখার পিছনে এই বিয়োজকদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। এই বিয়োজক বা মাইক্রো অর্গানিজমরা যদি উপস্থিত না থাকে, তাহলে কিন্তু কখনোই এই খাদ্য শৃঙ্খলে এই যে চক্রাকার বিভিন্ন উপাদানের আবর্তন, সেই আবর্তন কিন্তু কখনোই চলবে না। তাই ডিকম্পোজারদের বা বিয়োজকদের খাদ্য শৃঙ্খলে অতি প্রয়োজনীয়, যাতে করে এই শৃঙ্খলটা বজায় রাখা যায়। কারণ এই বাস্তুতন্ত্রের এই শৃঙ্খলগুলোর অত্যন্ত ভূমিকা পালন করে। কারণ কেন ভূমিকা, না হলে পরিবেশ থেকে আমরা যা কিছু নিচ্ছি, যদি সেটা পরিবেশে ফেরত না দিই, তাহলে পরিবেশের এই উপাদানগুলোর একটা টাইম ল্যাগ হয়ে যাবে, একটা টাইম এই উপাদানগুলো পরিবেশে শর্টেজ হয়ে যাবে। তাই ডিকম্পোজারদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। তাহলে বিয়োজক বলো, উদ্ভিদ বলো, প্রাণী বলো, তাহলে তিন প্রকার। কেন জৈব উপাদান তিন প্রকার, কে কে আছে, এক উদ্ভিদ আছে, দুই প্রাণী আছে, তিন বিয়োজক আছে। এরা তিনজনারই কিন্তু প্রাণ আছে, তাই এরা জৈব উপাদানের মধ্যে পড়ছে। ওকে, এ পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে বলো, বা বুঝতে কিছু না পারলে বলো। বলি স্যার, খাদকরা কার উপর ডিপেন্ডেন্ট হয়ে বেঁচে থাকে? খাদকরা মানে, খাদকরা যদি এক কথায় বেঁচে থাকে বলে, তাহলে তারা উৎপাদকের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। এবার যদি তুমি নির্দিষ্ট কোনো শ্রেণীর খাদক বলো, তখন বলা যাবে সেই শ্রেণীর খাদক অন্য কোন শ্রেণীর খাদকের উপর ডিপেন্ড করে বেঁচে আছে। আচ্ছা আচ্ছা, মানে উৎপাদকের উপর নির্ভর করে না হ্যাঁ, খাদকরা? উৎপাদককেই তো খায় খাদক। এখন যদি আচ্ছা প্রথম শ্রেণীর খাদক হয়, তাহলে ডিরেক্টলি সে উৎপাদককে খাচ্ছে। এখন যদি দ্বিতীয় শ্রেণীর খাদক হয়, তাহলে সে উভয় উৎপাদককেও খেতে পারে বা সে শাকাশিকেও খেতে পারে। এখন ডিপেন্ড করছে তুমি কোন শ্রেণীর খাদকের কথা বলছো, কারণ খাদকের দেখো তিনটে ভয়, প্রথম শ্রেণীও হতে পারে, দ্বিতীয় শ্রেণীর খাদকও হতে পারে, তৃতীয় শ্রেণীর খাদকও হতে পারে। তাহলে তুমি কোনটা বলছো তার উপর কিন্তু সেটা নির্ভর করছে। আচ্ছা তুমি আচ্ছা, কোন মানে খাদককে মেনশন করছো তার উপর নির্ভর করছে। মানে তিনটা ইয়ে তো খাদক, ঠিক আছে, ওকে। হ্যাঁ, প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক, মানে যেটাকে ঠিক আমরা আছে। বলি প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক।
বা সর্বোচ্চ খাদক। তাহলে এই যেটা এখানে ধর তীর তীর দিয়ে লেখা রয়েছে, এরা কি? এটা হচ্ছে প্রাথমিক খাদক। এটা কি? গৌণ খাদক। এরা সর্বোচ্চ বা প্রগৌণ খাদক। এবার আমরা আসবো বাস্তুতন্ত্রের প্রকারভেদ বা টাইপস অফ ইকোসিস্টেম। প্রথমেই যেটা আছে প্রাকৃতিক বাস্তুতন্ত্র। নর্মালি এই প্রাকৃতিক বাস্তুতন্ত্র তৈরিতে তোমার আমার কোনো ভূমিকা নেই। এই প্রকৃতির বাস্তুতন্ত্র ন্যাচারালি সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে। তার প্রথম পয়েন্টটাই দেখো লেখা রয়েছে টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, যেটাকে আমরা বাংলায় বলি স্থলজ বাস্তুতন্ত্র। ধরো একটা বনে গেলে, একটা তৃণভূমিতে গেলে, একটা শীতের দেশে গেলে, গরমের দেশে গেলে, প্রত্যেক জায়গায় কিন্তু তুমি আলাদা আলাদা প্রাণী পাবে, আলাদা আলাদা উদ্ভিদ পাবে। কারণ তৃণভূমিতে যাদেরকে তুমি পাবে, নরমালি তাদেরকে তুমি ঠান্ডার দেশে পাবে না। ঠান্ডার দেশে তুমি যাদেরকে পাবে, তাদেরকে তুমি নিশ্চয়ই গরমের দেশে মরুভূমিতে পাবে না। টেরিস্ট্রিয়াল বাস্তুতন্ত্র মানে হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। যেমন বনের বাস্তুতন্ত্র একটা উদাহরণ হিসাবে আমরা নিতেই পারি। একটা বনে গাছপালা আছে, সেখানে প্রাণী আছে, অণুজীব আছে, জীব আছে। তৃণভূমির বাস্তুতন্ত্র, সেখানে গাছপালা হিসেবে ঘাস আছে, ছোট ছোট ভেষজ গাছ আছে। তুন্দ্রা মানে সেখানে শীত প্রধান অঞ্চল, সেখানে শীতের দেশে যে সমস্ত গাছ প্রাণীরা থাকতে পারবে তারা আছে। আবার যদি তুমি মরুভূমিতে যাও, এখানে জেরোফাইটসরা থাকবে। জেরোফাইটস মানে যাদেরকে আমরা জঙ্গল উদ্ভিদ বলি, কাঁটা জাতীয় গাছ। এদের যে পত্ররন্ধ্র আছে, সেই পত্ররন্ধ্র কাঁটায় রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু এরকম গাছ তুমি কি আবার শীত প্রধান দেশে দেখতে পাবে? না, পাবে না। এই এক একটা জায়গায়, এক একটা স্থলে, এক একটা স্থানে এক এক রকমের বাস্তুতন্ত্র আমরা দেখতে পাই। সেটা কখনো বনে, কখনো জঙ্গলে, কখনো জঙ্গল উদ্ভিদ বা মরুভূমিতে, কখনো শীত প্রধান দেশে, কখনো নাতিশীতোষ্ণ দেশে, কখনো তুন্দ্রা অঞ্চলে। তার কারণ এই যে বাস্তুতান্ত্রিক প্রভেদ বা এই যে বায়োলজিক্যাল ডিফারেন্স ব্যাপারগুলো জন্মাচ্ছে, এগুলো কিসের উপর বেস করে জন্মাচ্ছে? এগুলো সেই স্থানের বা সেই অঞ্চলের যে আবহাওয়া, সেই ক্লাইমেট ডিপেন্ডিং ফ্যাক্টর, সেই আবহাওয়ার উপর নির্ভর করে তারা জন্মাচ্ছে। এরপর আছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, যেটাকে আমরা বলি জলজ বাস্তুতন্ত্র। এখন এই জলজ বাস্তুতন্ত্র, তুমি পুকুরে যাও সেখানে একরকম, তুমি সমুদ্রে যাও সেখানে আর এক রকম, তুমি হ্রদে যাও সেখানে আর এক রকম। অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম জীববৈচিত্র্য ডিপেন্ড হবে। তার কারণ এই যে জল, এই জলটা তো সব জায়গায় একই রকম নয়। তাহলে মিষ্টি জলে যে সমস্ত উদ্ভিদরা ভালো জন্মায়, তারা কিন্তু আবার লবণাক্ত জলে ভালো জন্মাবে না। আবার এমন কিছু আছে যারা একটু প্রবাহমান জলে জন্মাতে ভালোবাসে, ফ্লোটিং ওয়াটারে, তারা পুকুরের স্থির জলে জন্মাবে না। এইগুলো হচ্ছে জলে যারা জন্মায়, তাদেরকে আমরা বলি অ্যাকোয়াটিক ইকোসিস্টেম বা জলজ বাস্তুতন্ত্র। তার প্রথম পয়েন্টটাই আছে ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম। অর্থাৎ জলজ বাস্তুতন্ত্রের ফ্রেশ ওয়াটারের মধ্যে রয়েছে হ্রদ, পুকুর, নদী, জলাভূমি। এগুলো কিন্তু লবণের পরিমাণ নেই, এগুলো বলা যেতে পারে স্বাদু জল বা মিষ্টি জল। তাহলে এখানে এক ধরনের জীববৈচিত্র্য তুমি পাবে। আবার তুমি গেলে যে অঞ্চলে, যে ইকোসিস্টেমে কি আছে, সমুদ্রে গেলে, মহাসাগরে গেলে, এখানকার জল কিন্তু লবণাক্ত। তাহলে সেখানটার মতো অভিযোজিত হবে। তাই সেটা হচ্ছে একটা ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম, আর একটা হচ্ছে মেরাইন ইকোসিস্টেম। দুটো নিশ্চিতভাবেই এক হবে না। আমরা বলতেই পারি দু জায়গায় তোমার ফাইটোপ্ল্যাঙ্কটন আছে, জু প্ল্যাঙ্কটন আছে। হ্যাঁ, ফাইটোপ্ল্যাঙ্কটন থাকবে, জু প্ল্যাঙ্কটন থাকবে, কিন্তু সেম স্পিসিস থাকবে না। তার কারণ যারা ফ্রেশ ওয়াটারে জন্মায়, তারা মেরাইন ওয়াটারে জন্মাবে না, কারণ তারা ওই ফ্রেশ ওয়াটারের মতো করে অভিযোজিত,
তাদের ওরকম ভাবেই অ্যাডাপ্টেশনটা ঘটেছে, তাদের সেভাবেই। যেমন ধরো এই যে সাগর বা মহাসাগর, এখানগুলোকে আমরা কি বলি? সব থেকে বেশি জীববৈচিত্র্য এখানে দেখা যায়, সব থেকে বেশি বায়োডাইভার্সিটি এই অঞ্চলে দেখা যায়। বলা হয় সাগরে বা মহাসাগরের যে বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের আজও বেশিরভাগ প্রজাতিগুলোই আবিষ্কার হয়নি। হয়তো 50%, 60% আবিষ্কার হয়েছে, বাকিগুলো এখনো আবিষ্কার করাই সম্ভব হয়নি, এখনো সেগুলো আবিষ্কারই হয়নি। সেই প্রজাতির উদ্ভিদ প্রাণী তাদেরকে আবিষ্কারই এখনো করা যায়। এরপরে দেখো 2 নম্বর বলছে কৃত্রিম বাস্তুতন্ত্র। এই কৃত্রিম বাস্তুতন্ত্র কিন্তু মানুষ কৃত্রিম ভাবে সেটা গঠন করেছে। যেমন ধরো তোমার বাড়ির পাশে একটা জমি আছে, সেই জমিতে তুমি শস্য চাষ করলে, কি শস্য চাষ করবে? সেখানে ধান চাষ করবে না পাট চাষ করবে না সবজি চাষ করবে, তোমার উপর ডিপেন্ড করছে। বিভিন্ন জায়গায় নগর, শহর, গ্রাম, উদ্যান, এই যে বাঁধ নির্মাণ, এবং খুব যে উদাহরণটা পরীক্ষায় পড়ে সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। এই যে অ্যাকোরিয়ামের মধ্যে যে আমরা বাস্তুতান্ত্রিক বিষয়টা দেখতে পাই, এই অ্যাকোরিয়ামের মধ্যে বাস্তুতন্ত্রটাও কিন্তু, ওখানেও কিন্তু একটা বাস্তুতন্ত্রের পরিবেশ গড়ে ওঠে, যেটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা কৃত্রিম ভাবে সেটাকে তৈরি করেছি। ওটা কিন্তু কোনো প্রকৃতিগত ব্যাপার নয়, প্রকৃতি ওটাকে সৃষ্টি করেনি। কারণ কি? ওটাকে আমরা কৃত্রিম ভাবে ওই স্ট্রাকচারটা দিয়ে ওভাবে তৈরি করেছি। প্রকৃতি যদি সৃষ্টি করতো তখন সেটা হতো প্রাকৃতিক, কিন্তু ওটা প্রকৃতি যেহেতু সৃষ্টি করেনি, ওটা আমরা সৃষ্টি করেছি, তাই ওটা প্রাকৃতিক বাস্তুতন্ত্র নয়। ওটা কি বাস্তুতন্ত্র? ওটা একটা কৃত্রিম বাস্তুতন্ত্র। হ্যাঁ, আমাদের দেখতে অনেকটা ন্যাচারালি লাগবে, মনে হবে এই তো এখানে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো আছে, এটা প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো আছে, তো প্রকৃতির বিভিন্ন উপাদানগুলো থাকবেই। প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোকে নিয়েই কিন্তু মানুষ তৈরি করেছে ওটা, প্রকৃতিগতভাবে ওই সিস্টেমটা তৈরি হয়ে যায়নি। যেমন ধরো কৃষি জমি, ওই জমিটা জমি ছিল, ওটাতে যে চাষাবাদ করতে হবে ওটা মানুষ নিজে তৈরি করেছে, তাই ওটা চাষ জমি হয়েছে। যেখানে ধরো একটা শিল্প গড়ে উঠেছে, তাহলে মানুষ ওটা চেয়েছে শিল্প হিসাবে গড়ে তুলতে, তাই সেই অঞ্চলটায় শিল্প হয়েছে। তাই সেই জায়গায় যে বাস্তুতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠে, তার নাম আর্টিফিশিয়াল ইকোসিস্টেম বা কৃত্রিম বাস্তুতন্ত্র। তাহলে আর্টিফিশিয়াল ইকোসিস্টেম এবং যেটাকে আমরা বলছি ন্যাচারাল ইকোসিস্টেম। এবার এই ন্যাচারাল ইকোসিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে প্রাকৃতিককে আমরা দুটো ভাগে ভাগ করলাম, টেরিস্ট্রিয়াল এবং অ্যাকুয়াটিক, অর্থাৎ স্থলজ এবং জলজ। এবং কৃত্রিমটার আলোচনা করলাম। কৃত্রিমটার সব থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কৃত্রিমের এক্সাম্পল বা উদাহরণগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। বলো এ পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে, কোনো জায়গায় বুঝতে না, এ পর্যন্ত কোনো সমস্যা থাকলে বল, কিছু বুঝতে না পারলে। ক্লিয়ার? ওকে, ওকে। এবার আছে খাদ্য শৃঙ্খল। এই যে খাদ্য শৃঙ্খল যেটাকে আমরা বলছি, এই খাদ্য শৃঙ্খল গড়ে ওঠে খাদ্য খাদক যাদের মধ্যে সম্পর্ক তাদেরকে নিয়ে। ধরো একটা ব্যাঙ যাচ্ছে, তাকে একটা সাপ ধরেছে, এখন তোমার কি কর্তব্য? ব্যাঙটাকে বাঁচানো নাকি সাপটাকে খেদানো? সাপটাকে খাদলেই ব্যাঙটা বাঁচবে। দেখো, তোমার কর্তব্য কিন্তু ওই জায়গা থেকে স্কিপ করে যাওয়া। তার কারণ ওই সাপটা এবং ওই ব্যাঙটার মধ্যে খাদ্য খাদক সম্পর্ক। যদি ওই ব্যাঙটাকে সে ধরে সাপটা খেতে পারে, সেখানেও কিন্তু কোনো রকম কোনো পাপ, ভুল ত্রুটি নেই। আবার যদি ব্যাঙটা পালিয়ে গিয়ে বেঁচে যায়, তাহলেও সেখানে কিন্তু কারোর কোনো ভুল ত্রুটি নেই, কারণ ওদের মধ্যে খাদ্য খাদক সম্পর্ক।
এই খাদ্য খাদক সম্পর্কের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে খাদ্য শৃঙ্খল। যেমন ধরো এই যে সৌরশক্তি, সূর্য থেকে যে শক্তি আসছে, সেই শক্তি উৎপাদক তাকে স্টোর করছে। উৎপাদককে খাচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তাকে খাচ্ছে মাংসাশী, তাই না? এইভাবে কিন্তু একটা ফুড, এক একটা খাদ্য শৃঙ্খল গড়ে উঠেছে। তাহলে খাদ্য শৃঙ্খলে ব্যাপারটা তাহলে আমরা কি বলতে পারি? একই বসতি স্থান, পুকুর, হ্রদ, নদী, সমুদ্র, বন, ঘাসের জমি, এখানে উৎপাদক থেকে ক্রম পর্যায়ে যে পদ্ধতিতে ভক্ষণ ও ভক্ষণ যাকে করছে তার মধ্যে যে সম্পর্ক, সেটাতেই তৈরি হয় একটা খাদ্য শৃঙ্খলা। তাহলে খাদ্য শৃঙ্খল মানে এক প্রকারে কি বলা যেতে পারে? খাদ্য খাদক সম্পদ, খাদ্য খাদক সম্পদ। এই খাদ্য শৃঙ্খলকে আমরা দুভাগে ভাগ করছি। একটার নাম গ্রেজিং খাদ্য শৃঙ্খল, আর একটার নাম ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। এই যে গ্রেজিং খাদ্য শৃঙ্খল, মনে রাখবে জি দিয়ে গ্রেজিং, আর মানে হচ্ছে যে খাদ্য শৃঙ্খলের শুরু হয় গ্রিন প্ল্যান্ট দিয়ে, গ্রিন প্ল্যান্টস থেকে, আর ডি দিয়ে ডেট্রিটাস, যেটার শুরু হয় কোনো না কোনো ডেড এলিমেন্ট থেকে। গ্রেজিং খাদ্য শৃঙ্খল যেমন ধরো এই যে ঘাস লতা পাতা, এটাকে ফড়িং খাচ্ছে, ফড়িংটাকে ব্যাঙ খাচ্ছে, ব্যাঙটাকে সাপ খাচ্ছে, সাপটাকে ঈগল খাচ্ছে। দেখো এই যে খাদ্য শৃঙ্খলটা তৈরি হয়েছে, এটার নাম গ্রেজিং খাদ্য শৃঙ্খল বা চারণ ভূমির খাদ্য শৃঙ্খল। যে গ্রেজিং খাদ্য শৃঙ্খলের শুরু হয় গ্রিন প্ল্যান্টস বা সবুজ উৎপাদক থেকে, আর ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের শুরু হয় ডেড এলিমেন্ট, মানে ধরো মৃত পচা কিছু পড়ে আছে, সেটাকে খাচ্ছে কেঁচো, কেঁচোটা দিয়ে তুমি কিছু করছো, এই যে শুরুটা হচ্ছে সেটা হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। প্রথমেই দেখো কি দেওয়া আছে, ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি দিয়ে শুরু হয়? কোনো না কোনো মৃত জীবদেহের যে পদার্থ রয়েছে সেটা থেকে, অর্থাৎ মৃত জৈব উপাদান দিয়ে খাদ্য শক্তি যাচ্ছে, এক স্তর থেকে অন্য স্তরে যাচ্ছে, সেটা হচ্ছে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল। ডি দিয়ে ডেট্রিটাস শুরু হয় ডেড এলিমেন্ট দ্বারা। আর চারণভূমির খাদ্য শৃঙ্খল বা যেটাকে আমরা বলছি গ্রেজিং খাদ্য শৃঙ্খল, সেটা শুরু হয় কোনো না কোনো সবুজ গাছপালা দিয়ে। সেটার শুরুটা হয়, এই গ্রেজিং এর শুরু হয় বা চারণভূমির যে খাদ্য শৃঙ্খলা আমরা বলছি, সেটা শুরু হয় কোনো না কোনো কাদেরকে দিয়ে শুরু হয়? গ্রিন এলিমেন্টকে দিয়ে শুরু হয়। তাহলে আমরা যদি চিত্র সহকারে দেখি, তাহলে দেখো ডেট্রিটাস, এই দেখো মৃত পচা, এটাকে এই পোকাটা খাচ্ছে, এই পোকাটাকে এই পাখিটা খাচ্ছে। আর গ্রেজিং, এ দেখো সূর্যালোক নিচ্ছে, প্রডিউসার, তাকে প্রাথমিক, তাকে সেকেন্ডারি, টার্সিয়ারি, ডিকম্পোজার। তাহলে এই গ্রেজিং খাদ্য শৃঙ্খলের শুরুটা কি দিয়ে হলো? গ্রিন প্ল্যান্টস। আর ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের শুরু কি দিয়ে হলো? ডেড এলিমেন্ট। হ্যাঁ, ডেড এলিমেন্ট মানে হয় ঠিক এ কথাও, সেটাও একটা না একটা কোনো সময় তারও প্রাণ ছিল, এখন বর্তমানে তার আর প্রাণ নেই। এই খাদ্য শৃঙ্খল পড়লেই যেটা পড়তে হয় সেটা হচ্ছে ফুড ওয়েব বা খাদ্য জাল। অ্যাকচুয়ালি খাদ্য শৃঙ্খল একাধিককে যদি জুড়ে দেওয়া হয়, তখনই একটা ফুড ওয়েব বা খাদ্য জাল পাওয়া যায়। দেখবে এই পৃথিবীতে কোনো একটা নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ বা কোনো একটা নির্দিষ্ট প্রজাতির প্রাণী যদি মারা যায়, তাহলে গোটা পৃথিবী জুড়ে যে খাদ্য শৃঙ্খল রচিত হয়েছে সেটা যে ভেঙে পড়বে এমনটা নয়। তার কারণ এই সমস্ত খাদ্য শৃঙ্খল গুলোকে একত্রিত করে আমরা একটা খাদ্য জাল পাই। যেমন এই যে উদ্ভিদ, এই উদ্ভিদটাকে, এই ধরো ঘাস, এই ঘাসটাকে খরগোশ খাচ্ছে, এই ঘাসটাকে কাঠবেড়ালি খাচ্ছে,
এই ঘাসটার দানা শস্য ইঁদুরে খাচ্ছে, এই ঘাসটাকে হরিণ খাচ্ছে। যদি পৃথিবীতে কোনো একটা প্রজাতি ধরো বিলুপ্ত হলো, ধরো ইঁদুর বিলুপ্ত হয়ে গেল, তাহলে কি এই ঘাসটাকে খাওয়ার আর কেউ নেই? আছে তো, হরিণ আছে, রয়েছে, কাঠবিড়ালিটা রয়েছে, খরগোশটা রয়েছে। তাই পৃথিবীতে কোনো একটা নির্দিষ্ট প্রজাতি যদি বিলুপ্ত হয়, তাহলে কিন্তু গোটা পৃথিবীর খাদ্য জালের কোনো পরিবর্তন হবে না। কিন্তু একথা ঠিক, ধরো একটা জায়গায় এই গাছটা রয়েছে, গাছটাকে খাচ্ছে ইঁদুরটা, ইঁদুরটাকে খাচ্ছে সাপটা। এখন যদি ইঁদুরটা বিলুপ্ত হয়ে যায়, তাহলে সাপটা কোথায় খাবার পাবে? তাই একটা বা কোনো নির্দিষ্ট প্রজাতি যদি বিলুপ্ত হয়, তাহলে একটা খাদ্য জালের সমস্যা হয় না, কিন্তু একটা খাদ্য শৃঙ্খলের সমস্যা হতে পারে। তাই জন্য বলা হয় অ্যাকুমুলেশনস অফ ফুড চেন, অর্থাৎ খাদ্য শৃঙ্খল, একাধিক খাদ্য শৃঙ্খলকে অ্যাকুমুলেট করলে, এক জায়গায় জুড়লে, ইউ মে ফর্ম আ ফুড ওয়েব, তুমি একটা খাদ্য জাল, একটা খাদ্যের নেটওয়ার্ক তৈরি করতে পারবে। তাই খাদ্য জাল একাধিক জুড়ে দিয়ে খাদ্য, সরি, খাদ্য শৃঙ্খল একাধিক জুড়ে দিয়ে একটা খাদ্য জালক তৈরি হয়। তাই ফুড ওয়েব তৈরি করতে গেলে কি লাগে? একাধিক ফুড চেন। কারণ একাধিক ফুড চেনকে একত্রিত করে দিলেই আমরা একটা খাদ্য জাল পেয়ে যাব। ওকে, আচ্ছা, এরপর আজকের এখানে লাস্ট টপিকটা রয়েছে লিন্ডেম্যানের 10% নীতি। এই যে লিন্ডেম্যানের 1942 সালে যে 10% নীতি দিয়েছিলেন, এটা কি সংক্রান্ত? শক্তির প্রবাহ সংক্রান্ত। বড় প্রডিউসার কে? গ্রিন প্ল্যাটস। এই প্রডিউসার ধরো সূর্যের কাছ থেকে শক্তি নিয়ে যে খাবার উৎপন্ন করলো, সেটার মান ধরো 100। এই উৎপাদককে খাচ্ছে কে? প্রাইমারি কনজিউমার বা প্রাথমিক খাদক। এ কত পাবে? 10। একে খাচ্ছে গৌণ খাদক, এ কত পাবে? 1। একে খাচ্ছে টার্সিয়ারি খাদক, এ কত পাবে? 0.1। অর্থাৎ একটা স্তর থেকে পরের স্তরে কতটুকু শক্তির প্রবাহ হয় গো? মাত্র 10% শক্তির প্রবাহ ঘটে। অর্থাৎ প্রতিটা স্তর তার নিজের মধ্যে 90% শক্তি সঞ্চিত রাখে। এই যে হিসাবটা, এই হিসাবটাই বলা হয় 10% নীতি বা লিন্ডেম্যানের 10% নীতি। কি সংক্রান্ত? এই শক্তি প্রবাহ সংক্রান্ত। এই যে শক্তির প্রবাহ, এই শক্তির প্রবাহটা কিন্তু সব সময় একমুখী। অর্থাৎ উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, সর্বোচ্চ খাদক। এই উদ্ভিদ একমাত্র যেহেতু শক্তিটাকে স্টোর করতে পারে, তাই উদ্ভিদের দেহে যদি 100% শক্তি থাকে, এর দেহে আসবে 10%, এর দেহে আসবে 1%, এর দেহে আসবে 0.1। এই যে শক্তির অভিমুখ, এই যে উপর থেকে নিচে নামছি, এটা কখনোই কিন্তু এই উল্টো অভিমুখে সম্ভব নয়। তার কারণ সৌরশক্তিকে এরা কেউই কিন্তু স্টোর করতে পারে না। একমাত্র উৎপাদক যে সূর্য থেকে আসা শক্তিকে স্টোর করতে পারে। তাই এই শক্তির প্রবাহ সর্বদা একমুখী। এবং যদি বলে এই শক্তি প্রবাহে সব থেকে ম্যাক্সিমাম এনার্জি কে ইউজ করতে পারবে, সেটা হচ্ছে গ্রিন প্ল্যান্টস বা সবুজ উদ্ভিদ ব্যবহার করতে পারবে। তাই লিন্ডেম্যান বললেন, আমরা অনেকে এটা উল্টো ভাবি,
যে 10% শক্তি সঞ্চিত রেখে বাকি 90% অন্যের দিকে পাঠিয়ে দেয়, তা নয়। 90% প্রত্যেকটা স্তর তার নিজের মধ্যে সঞ্চিত রেখে বাকি 10% সে একটা পর্ব থেকে অন্য পর্বে স্থানান্তর করে। এই যে সিস্টেম, এটাই হচ্ছে মেন্ডেলিভের 10% নীতি বা 10% ল। এই শক্তি প্রবাহ কেন একমুখী বোঝা গেছে? এই শক্তি প্রবাহ অলওয়েজ একমুখী। বলো, এই পর্যন্ত যে ডিসকাশনের অংশটা রয়েছে সেই অংশের মধ্যে এটা কিন্তু এখনো কিছুটা বাকি আছে, যেটা আমি পরের ক্লাসে করাবো। এই যে পর্যন্ত আজকের আলোচনা করলাম, এই এই বাস্তুতন্ত্র এবং বাস্তুবিদ্যা, তার সঙ্গে ইকোলজির সঙ্গে ফুড চেন এবং কিছুটা হলেও ফুড ওয়েবের কনসেপ্ট আলোচনা করেছি। আরো কিছু জিনিস আছে, যেমন পিরামিড ফিরামিড, যেগুলো আমি এর পরের যে বুধবার ক্লাসটা, সরি সানডে যে ক্লাসটা থাকবে সেটা ডিসকাশন হবে। কারণ দেখবে এই ইকোসিস্টেম ফুড চেন ইকোলজি তোমাদের যে সিলেবাসের বিভাজন দেওয়া হয়েছে সেখানে দুটো ক্লাসে ভাগ করা আছে। ওকে, তো এই অংশটা বলো। কারোর যদি এ পর্যন্ত যে কনসেপ্ট দিলাম, কারোর যদি কোনো কনসেপ্ট কোনো জায়গায় কোন রকম কোনো সমস্যা থেকে থাকে বলে থাকবে। বলছে পিরামিডের ব্যাপারটা একটু বুঝিয়ে দেন না দাদা, আর প্লিজ। পিরামিডটা আজকের ক্লাসে নাই, বা ওটা হচ্ছে। আজকের ক্লাসে নেই, ওটা পরের দিনে আছে। আচ্ছা, ঠিক আছে তো। বলো। এর সঙ্গে স্যার সঙ্গে, হ্যাঁ বলো। বলছি লিন্ডেম্যানটা খুব ভালো বুঝেছি, আগে যা পড়েছি তার থেকেও ভালো বুঝলাম। লিন্ডেম্যানটা আবার আমার পরের দিন এই যে ইকোলজি ইকোসিস্টেমের যে ক্লাসটা আছে ওখানে আমি আবার একবার বলবো। কারণ ওখানে আচ্ছা যখন আমি পিরামিড পড়াবো, ওই পিরামিডে ওই পিরামিডে দেবে একটা পিরামিড আছে শক্তি পিরামিড। ওই শক্তি পিরামিডটা যখন পড়াবো তখন আবার কিন্তু ওই বিষয়টা আলোচনা করবো। কারণ শক্তি আচ্ছা পিরামিড যেমন দেখবি, যখন পিরামিড গুলো পড়াবো দেখবে পিরামিডের সঙ্গে সঙ্গে আরেকটা কনসেপ্ট হলো উল্টানো পিরামিড, ইনভার্স পিরামিড। তখন আবার বলবো এই শক্তি পিরামিডই একমাত্র পিরামিড যাকে তুমি কখনোই উল্টাতে পারবে না, অর্থাৎ ইনভার্স সেটাই সম্ভব নয়, কারণ শক্তির প্রবাহটা সবসময় একমুখী। ওটা আবার একবার ওই জায়গায় উল্লেখ করবো। আজকে এরপর এর সময় পিরামিডটা আজকে দিইনি। এরপর তোমার আরো কিছু, যেমন ধরো তোমার ওই ইকোলজিক্যাল নিচ, এটা অল্প করে বলেছি যদিও আজকে। আর তারপর তোমার আরো বেশ কিছু ইকোলজিক্যাল টার্মিনোলজি, ইকোলজিক্যাল ডেফিনেশনস, সেগুলো আজকে নেই, কারণ যেহেতু ক্লাসটা দুটি ভাগে ভাগ করা আছে, তাই আমাদের পরের সানডের জন্যও আর একটা ভাগ রাখা আছে। ওকে স্যার। বলো, আর কার কি প্রশ্ন আছে? আচ্ছা, তোমাদের কাছে যখন বই যাবে তখন দেখবে এই যে চ্যাপ্টার গুলো করাচ্ছি না, এই চ্যাপ্টার গুলোর দেখবে তোমাদের তো অফিস থেকে বই যাবে, দেখবে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো একদম ওখানে উত্তর সহ করা থাকবে। এই যে উত্তর করা থাকবে। আর তোমাদের প্রতি 4টে ক্লাস অন্তর অন্তর যে প্র্যাকটিস ক্লাস হবে, সেখানে তো আমি আবার এই যে 4টে টপিক পড়াবো তার উপর নতুন এমসিকিউ করাবোই, যাতে করে ম্যাক্সিমাম প্র্যাকটিসটা করানো যায়, সেটা আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর এমনি প্রতিটা চ্যাপ্টারের সঙ্গে এমসিকিউ থাকছেই, তার তুমি উত্তর এক্সপ্লানেশন সহ সেটাও আবার তোমাদের কাছে যে বইটা অফিস থেকে যাবে সেখানে পেয়েও যাবে। মোট কথা এর অনেকগুলো প্রশ্ন হয়েও যাবে। এভাবে প্র্যাকটিস করার পর আবার মিসলেনিয়াস ফর্মেও আমরা কিছু প্র্যাকটিস সেট আকারেও শেষে করবো, সেটা অবশ্যই যখন আমাদের চ্যাপ্টার গুলো পড়াটা কমপ্লিট হয়ে যাবে। বলো, আর যদি কোনো প্রশ্ন থাকে তোমার। স্যার বইটা হুম, আমাদেরকে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, কারণ জেরক্স প্রচুর করতে হচ্ছে, সবেতেই তো জেরক্স গুলো করতে হচ্ছে। ওইগুলো আসলে অ্যাকচুয়ালি ওগুলো অফিসিয়াল যে সিস্টেম রয়েছে কিভাবে কি পাঠানো হবে, ওইটা তো আমি অফিস স্যারকে থেকেই মেসেজ করেছি। আচ্ছা 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 আচ্ছা। কারণ বেশ বেশ। কারণ স্যার সবেতেই প্রচুর মেসেজ মানে প্রিন্ট আউট করতে হচ্ছে এবং বারবার তো যেতে হচ্ছে আমাদেরকে, এটা একটা সমস্যা। এবং সব থেকে বড় কথা, সব 5টা সাবজেক্ট। এক জায়গায় থাকছে না জিনিসগুলো গুছানো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বিষয়টা বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। বলো, আর কারো কোনো প্রশ্ন থাকলে। বেশ,
তাহলে সকলকে ছট পুজোর শুভেচ্ছা রইলো। ছট পুজো কালকে ভালো করে কাটাও যাদের আছে। সবাই ভালো হ্যালো থাকো। স্যার। হ্যাঁ, বলো। স্যার বলছিলাম যে আগের ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছিল না, হুম। সেটা স্যার ওই 7 নম্বর যে কোশ্চেনটা সেটা একটু অসুবিধা আছে। ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। ওই কোশ্চেনটার অসুবিধা বলতে ওই বইটা যখন যাবে সেখানে তোমার দেখবে আমি সব উত্তর ঠিকঠাক করে পাঠিয়ে দিয়েছি, উইথ এক্সপ্লানেশন করে দিয়েছি। হ্যাঁ, ওই কোশ্চেনটা তুমি পেয়ে যাবে ওখানে, মানে তোমার অ্যান্সার সহ পেয়ে যাবে, এক্সপ্লানেশন সহ পেয়ে যাবে। যদি কোনো কোশ্চেন বুঝতে আচ্ছা সমস্যা স্যার। থাকে, চ্যাপ্টারের সঙ্গে যে 10টা করে এমসিকিউ আছে সেগুলো যদি বুঝতে সমস্যা থাকে, ওই বইটা গেলে দেখবো উত্তর সহ এক্সপ্লানেশন করে দিয়েছি, ওখানে পেয়ে যাবে। ঠিক আছে। স্যার বললেন 1 মাস পরে পাবেন। হ্যাঁ, হ্যাঁ, এই 1 মাস হয়ে গেলে পাঠাবে। আচ্ছা। বলো আর যদি কোনো প্রশ্ন থাকে। স্যার, প্রথম দিনের নোটসটা কি স্যার দিয়ে দিচ্ছেন? ফার্স্ট ক্লাসটা স্যার আমি করতে পারিনি। আচ্ছা, ওটা ওটা স্যারকে টেলিগ্রামে পাঠানো আছে। স্যারকে বলবো হোয়াটসঅ্যাপ, আমি পড়ানোর সঙ্গে সঙ্গে স্যারকে নোট এবং ভিডিও দুটোই পাঠিয়ে দিই। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। স্যার আগের দিন ক্লাসটা নোটসটা মনে হয় দেওয়া হয়নি। ও তাহলে স্যারকে আমারও একবার মনে হচ্ছে, মেসেজ করে কারণ দিও। হ্যাঁ, একবার স্যারকে কারণ মেসেজ আমি করে দিও। স্যার কারণ আমি করতে স্যারকে পারিনি পাঠিয়ে দিয়েছি। ক্লাসটা। আমি স্যারকে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা স্যার স্যার। ক্লাসটা দেওয়া স্যার হয়েছে, বাট নোটসটা আচ্ছা, দেওয়া হয়নি। আচ্ছা, তাহলে একবার অফিসে মেসেজ করে নিও। হ্যাঁ, ঠিক আছে। চলো তাহলে, টাটা, থ্যাংক ইউ, গুড নাইট।